গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট গ্রোথ এবং ডেভেলপমেন্ট হইতো না। আমরা যেরকম আমাদের যদি আমরা চিন্তা করি মানুষের ক্ষেত্রে যেভাবে মানুষের জন্ম হইতো সেইভাবেই থাকতো, এর কোনো আর গ্রোথ হইতো না, ডেভেলপমেন্ট হইতো না, এন্ড রিপ্রোডাকশন হইতো না। তিনটা মেইন তোমার সিগনিফিকেন্স সেল ডিভিশনের। গ্রোথ হওয়ার জন্য, ডেভেলপমেন্ট হওয়ার জন্য এবং রিপ্রোডাকশন হওয়ার জন্য। তোমরা জানো সবাই সেল ডিভিশন তিন রকম হইতে পারে, অ্যামাইটোসিস, মাইটোসিস এন্ড মিওসিস। অ্যামাইটোসিস সেল ডিভিশন, এটি সাধারণত লোয়ার অর্গানিজমে দেখা যায়, যেটা হচ্ছে ডাইরেক্ট, এটাকে আমরা বলি ডাইরেক্ট সেল ডিভিশন, যেখানে ডাইরেক্টলি তোমার ক্রোমোজোমটা ডিভিশন হবে, সেটিকে বলা হয় অ্যামাইটোসিস। তারপরে আমরা মাইটোসিস, হায়ার অর্গানিজম বা ইউক্যারিওটে হয় আসলে দুই রকম সেল ডিভিশন, একটা হচ্ছে মাইটোসিস আর একটা হলো মিওসিস। মাইটোসিস সেল ডিভিশন তোমরা অলরেডি পড়াইছি, তারপর আমি হাইলাইট করছি কারণ ওইটার সাথে এটা অনেক রিলেটেড, তো এটা একটু ইয়ে করে দেওয়ার জন্য আর কি, রিমেম্বার করার জন্য তোমাদের। Mitosis cell division, a process by which one cell divides into two, মানে একটি প্রসেস যার মাধ্যমে একটি সেল থেকে দুইটি সেল তৈরি হয়। মাইটোসিস সেল ডিভিশন কোন ধরনের সেলে হয় বলো দেখি, কোন ধরনের সেলে হয়? দেহকোষে। সোমাটিক সেল স্যার। সোমাটিক সেল। দেহকোষটা বলা যাবে না, সোমাটিক সেল বলবা। দেহকোষ শুনতেও ভালো লাগে না, বলবো সোমাটিক সেল। আমার মনে হয় তোমার স্যারও বলছে সোমাটিক সেল, আমরাও সবসময় বলবো সোমাটিক সেলে। সোমাটিক সেলে হয় এই যে মাইটোসিস সেল ডিভিশনটা সোমাটিক সেলে হয়, এবং মাইটোসিস সেল ডিভিশনের মাধ্যমে সোমাটিক সেলের নাম্বার বাড়তে থাকে। সোমাটিক সেলের নাম্বার যদি বেড়ে যায় তখনই তোমার একটি গ্রোথ এবং ডেভেলপমেন্ট হবে। আচ্ছা, আর মাইটোসিস সেলে তার মাইটোসিসের যে মেইন সিগনিফিকেন্স সেটি হচ্ছে গ্রোথ এবং ডেভেলপমেন্ট, এর বৃদ্ধি, এবং যে কোনো একটি অর্গানের বা যে কোনো একটা অর্গানিজমের গ্রোথ এবং ডেভেলপমেন্টই আসলে মাইটোসিস হচ্ছে এটার জন্যই দায়ী। মাইটোসিস যদি না হইতো তাহলে কোনো সেলেরই গ্রোথ এবং ডেভেলপমেন্ট হইতো না। আচ্ছা, এরপরে তুমি আর এরপরে তোমার পড়ানো হয়েছে মাইটোসিস হয় সোমাটিক সেলে। আর মাইটোসিসের কয়টা ধাপ আছে বলো দেখি? পাঁচটি। কি কি বলো দেখি? প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। মেইনলি আমরা চারটে বলে থাকি, আসলে পাঁচটে বলা যায়, মেইনলি চারটে বলে থাকি, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এন্ড টেলোফেজ। যে কোনো সেল ডিভিশনের, দুইটা সেল ডিভিশনের মাইটোসিস মিওসিস দুইটার ক্ষেত্রে কিন্তু মেজর স্টেপ হচ্ছে চারটি। সেটি তোমরা মাইটোসিসে যখন পড়েছো প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এবং মিওসিসেও কিন্তু আমরা আবার ওটাই পড়াবো, দেখবা প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এর ভিতরে অনেক সাব ডিভিশন থাকতে পারে বা সাব ডিভিশন আছে, কিন্তু মেইনলি আমরা মেজর ক্লাস যদি আমরা বলি, মেজর ডিভিশন যদি আমরা বলি, মেজর ক্লাসিফিকেশন বলি, যেটি বলি আমরা, তাহলে আমরা বলতে পারি যে মাইটোসিস এবং মিওসিস, that means both kind of cell division divided into 4 major steps, সেগুলোকে আমরা বলি প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। আচ্ছা, এখন যদি আমরা আসলে একটু কম্পেয়ার করে স্টাডি করবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় বা মনে রাখতে সুবিধা হয়, সেই জন্য কিন্তু আমি আগের কথাগুলো নিয়ে আসতেছি, এবং এই জন্য কিন্তু তোমাদের আগে মাইটোসিস সেল ডিভিশন পড়ানো হয়েছে। আচ্ছা, মাইটোসিস সেল ডিভিশনে প্রোফেজের আবার ধরো বিভিন্ন রকম স্টেজ আছে, ওগুলোতে আমরা যাবো না। আমরা যদি মনে করি মেজর সাব ডিভিশন এবং বা মেজর ডিভিশন এবং মেজর ইভেন্ট নিয়ে আলাপ করবো, ধরো ওখানে মেজর ইভেন্ট হয় প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। মিওসিস সেল ডিভিশনে মেজর ইভেন্ট হয় প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এটা সেম। ওইটার প্রোফেজের ক্ষেত্রে কি হয় বলো তো, কি একটু মনে আছে কিনা? মানে প্রোফেজের জিনিসটা কি ঘটে আসলে? আমি মাইটোসিস মিওসিস বুঝি না, আমি জাস্ট তোমাকে বলি যে একটি সেল ডিভিশন, যে কোনো একটি সেল ডিভিশনের প্রোফেজে কি ঘটে। একেবারে মেজর ইভেন্ট হিসেবে আমি বলতেছি, কিন্তু অনেকগুলো ক্রাইটেরিয়া তোমাদের হয়তো পড়াইছে, অনেকগুলো ক্রাইটেরিয়া পড়াইছে, আছে সেগুলো আছে, নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস, ক্রোমোজোম, তারপরে তোমার বিভিন্ন প্রোটিন, বিভিন্ন কিছু সিনথেসিস, বিভিন্ন কিছু আছে। আমি জাস্ট দুই তিন কথায় মনে করো, দুই তিন কথায় তুমি আমাকে বুঝাবা যে প্রোফেজে এই ঘটনাটা ঘটে। কি ঘটে বলো দেখি? স্যার ক্রোমোজোমগুলো শর্ট হবে, ঠিক হবে, পানি ঘুরতে থাকে, ক্রোমোজোমগুলো মানে মোটা হইতে থাকে। আচ্ছা, আমি যদি তোমাদের কথাকে সামারাইজ করে একটু শর্ট করে বলি, তার মানে প্রোফেজে কি ঘটে? ক্রোমোজোম সিনথেসিস হয়। আমি যদি এটা বলি যে ক্রোমোজোমটা তৈরি হয়ে যায়, ক্রোমোজোমের স্ট্রাকচার যেটি, ক্রোমোজোমে তোমাদের অলরেডি পড়ানো হয়েছে স্ট্রাকচার অফ ইউক্যারিওটিক ক্রোমোজোম। তুমি যদি চিন্তা করো আর্লি প্রোফেজে কি ক্রোমোজোম থাকে?
আর্লি প্রোফেজ যদি চিন্তা করো, তোমাদের তো অলরেডি পড়ানো হয়েছে, আর্লি প্রোফেজে কি কন্ডিশনে থাকে ডিএনএটা? জাস্ট থ্রেড লাইক স্ট্রাকচার, একটা সুতার মতো। হ্যাঁ রাইট, ক্রোমাটিন, একটা সুতার মতো। এবং আমি যদি চিন্তা করি আর্লি প্রোফেজ, মিড প্রোফেজ, লেট প্রোফেজ অর ইভেন প্রোমেটাফেজ, প্রোমেটাফেজ পর্যন্ত যদি চিন্তা করি, তাহলে আমরা দেখব এখানে যদি আমি 2 থেকে 3টা ওয়ার্ডে বলি, তাহলে আমরা বলবো ক্রোমোজোম ফরমেশন, ক্রোমোজোমটা ফর্ম করবে, আর ক্রোমোজোম প্রিপারেশন ফ্রম ডিএনএ, ডিএনএ থেকে ক্রোমোজোমটা প্রিপেয়ার্ড হবে ফর সেপারেশন, সেপারেশনের জন্য যে ক্রোমোজোম দরকার সেই যে ক্রোমোজোমটা ফরমেশন হবে প্রোফেজ স্টেপে, তাই না? তোমাদের কি মনে হয়, তাই না? যেটুকু পড়ছে তাতে কি মনে হয়, তাই না? জি জি স্যার। জাস্ট একটি ক্রোমোজোমের যে স্ট্রাকচার, ক্রোমোজোমের যে শেপ, ডিএনএ থেকে ক্রোমোজোম যে তৈরি হয় সেই শেপে চলে আসে প্রোফেজে। মনে রাখবা মিওসিসের প্রোফেজেও কিন্তু সেম, কিছু এক্সট্রা ইভেন্ট ঘটে, অনেকগুলো এক্সট্রা ইভেন্ট ঘটে মিওসিসের প্রোফেজে, সেগুলো আমরা পরে ইন্ডিভিজুয়ালি আলাপ করব। কিন্তু আমি ওই কনসেপ্ট নিয়ে যদি আমি বলি যে এখানেও মিওসিসে কি ঘটে, মিওসিসের প্রোফেজে কি ঘটে, যে মিওসিসের প্রোফেজ মানে যে কোনো প্রোফেজ মানে হচ্ছে ক্রোমোজোমটা একটি অর্গানাইজ স্ট্রাকচার হবে। তোমরা একটু লিখে রাখো, এগুলো আমি বলতেছি কথাগুলো কিন্তু মানে হয়তোবা তোমাদের ভাইবা বা বিভিন্ন পরীক্ষা বিভিন্ন সময় কিন্তু এগুলো মানে সামনাসামনি বলা যেতে পারে। যে তোমাকে আমি জিজ্ঞেস করলাম যে আমি মিওসিস বুঝি না, মাইটোসিস বুঝি না, তুমি আমাকে বলো তো প্রোফেজ জিনিসটা কি, তখন তোমার উত্তরটা এরকম হবে যে প্রোফেজ মানে হচ্ছে একটি ক্রোমোজোমের অর্গানাইজ স্ট্রাকচার ফর্ম করবে। কোথায় থেকে? ডিএনএ থেকে। ডিএনএ থাকে থ্রেড লাইক স্ট্রাকচারে, সিঙ্গেল থ্রেড লাইক স্ট্রাকচার, দেখবা তোমাদের ফিগার দেখাইছে স্যার, যা সুতার মতো পেঁচানো, সুতার মতো পেঁচানো। সেইখান থেকে জাস্ট যদি আপ টু প্রোমেটাফেজ চিন্তা করি, অথবা এইখানে যদি প্রোফেজের শেষ স্টেপ পর্যন্ত চিন্তা করি মিওসিসের ক্ষেত্রেও, দেখবা তোমরা ফিগার দেখলে যে যে ডিএনএ থ্রেড ছিল সেইটা থেকে একটি অর্গানাইজ স্ট্রাকচার তৈরি হবে। দিস ইজ প্রোফেজ। ক্লিয়ার হয়েছে এখন? যে কোনো প্রোফেজ, এটা মাইটোসিসের প্রোফেজ হতে পারে, মিওসিসের প্রোফেজ হতে পারে। আচ্ছা, এরপরের স্টেপ আমরা বলি যে মেটাফেজ। তাহলে মেটাফেজে কি ঘটবে বলো দেখি, মেটাফেজে কি ঘটবে? স্যার, ক্রোমোজোমটাকে আপনি বলতেছেন যে অর্গানাইজড হচ্ছে প্রোফেজে, কিন্তু গত ক্লাসে স্যার মানে স্যারের ফার্স্ট ক্লাসে স্যার বলছিল যে প্রোফেজটাকে ডিসঅর্গানাইজড ফেজ বলা হয়। তাহলে দুইটার মধ্যে ডিফারেন্স কি? হ্যাঁ, ডিসঅর্গানাইজড ফেজ বলা হয় কেন? তুমি বলো দেখি কেন বলা হয়? কারণ স্যার প্রোফেজ ধাপে একটা অর্গানাইজড নিউক্লিয়াসের মেমব্রেনটা ভেঙে যেতে শুরু করে, আর তখন ক্রোমোজোম গুলো বাইরে চলে আসে সাইটোপ্লাজমে। তাহলে আমি যেটা বললাম সেটার সাথে এটা পার্থক্য কি? পার্থক্য হচ্ছে, শোনো, তোমার স্যার যে মানে যে ভিউ থেকে বলছে সেটি হচ্ছে ক্রোমোজোমটা ডিঅর্গানাইজড হয়, কি বলে নিউক্লিয়াসটা ডিঅর্গানাইজড হয়, তাই না? নিউক্লিয়ার মেমব্রেনটা আস্তে আস্তে ভেঙে যায়, তাই না? ক্রোমোজোমটা ডিসপার্স হয়ে যায়, নিউক্লিয়ার মেমব্রেন ভেঙে যাওয়ার ফলে যে সেল মেমব্রেন থাকে তার ভিতরে ক্রোমোজোমটা ডিসপার্স হয়ে যায়, তাই তো? এই তুমি বুঝতে পারছো আমার কথা? জি স্যার। তাই না? তাহলে কি এখানে ডিঅর্গানাইজড কি, কে ডিঅর্গানাইজড হচ্ছে? ক্রোমোজোম ডিঅর্গানাইজড হচ্ছে নাকি নিউক্লিয়ার মেমব্রেন ডিসঅর্গানাইজড হচ্ছে? তাহলে স্যার প্রোফেজ ধাপে সেল মেমব্রেনটা হচ্ছে ডিসঅর্গানাইজড হচ্ছে আর ক্রোমোজোমটা অর্গানাইজড হচ্ছে। হ্যাঁ, এবং এই ডিসঅর্গানাইজড কিন্তু মিওসিসের ক্ষেত্রেও হবে। মিওসিসের ক্ষেত্রেও প্রোফেজের কিন্তু প্রোফেজ যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু এই নিউক্লিয়ার মেমব্রেনটা ডিসঅর্গানাইজড হয়ে যাবে। এই পয়েন্ট অফ ভিউ থেকে এটাকে বলা হয় ডিসঅর্গানাইজড। আমি কিন্তু বলতেছি না যে প্রোফেজের মানে প্রোফেজকে অর্গানাইজড স্টেজ বলা হয়, সেটি কিন্তু বলছি না। আমি বলতেছি প্রোফেজ যে ইভেন্ট ঘটে সেই ইভেন্টে সবগুলো প্রোফেজে একই ইভেন্ট ঘটে। সেটি কি? যে ক্রোমোজোমটা একটি অর্গানাইজ স্ট্রাকচার ফর্ম করে। কারণ ক্রোমোজোম আর্লি প্রোফেজে তুমি চিন্তা করো, যদি আর্লি প্রোফেজে বা তুমি আর্লি প্রোফেজে বাদ দিলাম, আমরা যদি ইন্টারফেজ কন্ডিশনে চিন্তা করি, যেখানে আমরা বলি G1 S এবং G2, মনে আছে নাকি সেল সাইকেলের কথা তোমাদের? ওইখানে যদি আমরা চিন্তা করি যে ইন্টারফেস কন্ডিশনে যদি চিন্তা করি, ইন্টারফেস থেকে তো প্রোফেজে যাবে, তো ওই কন্ডিশনে আসলে ক্রোমোজোমটা কিভাবে থাকে? তুমি কি কোন ক্রোমোজোমকে আইডেন্টিফাই করতে পারবা? না স্যার। কোন ক্রোমোজোমের অর্গানাইজ কোন স্ট্রাকচার থাকে? এক কথা বলো, যে প্রশ্ন করছো সে আমার সাথে একটু করবা, রেসপন্স করবা, তাহলে আমি বুঝতে পারবো যে তুমি বুঝতেছো।
যে আমরা যদি তুমি যদি ফিগারটা চিন্তা করো কিভাবে আমরা ড্রয়িং এ করছি, কিভাবে জাস্ট একটা পেন দিয়ে যদি আমি ঘুরাইতে দ্যাট মিন্স সুতার কাটিম আছে না, একটা সুতার কাটিম যেটি আমরা বলি বাংলায় সহজে বলি, যদি আমরা সুতার কাটিম এইখান থেকে যদি আমি সুতাটাকে সম্পূর্ণ ছড়াই নিই তাহলে যে কন্ডিশনটা থাকবে ওইটা কিন্তু আসলে আর্লি প্রোফেজ। ওইখানে কিন্তু ক্রোমোজোমের কোনো স্ট্রাকচার আইডেন্টিফাই করা যায় না, কোনো ইন্ডিভিজুয়াল ক্রোমোজোমকে আইডেন্টিফাই করা যাবে না, কিচ্ছু করা যাবে না। কিন্তু whereas until প্রোমেটাফেজ পর্যন্ত যদি আমরা চিন্তা করি, দেখো প্রোমেটাফেজকে যদি আমরা চিন্তা করো তাহলে দেখবা যে প্রোমেটাফেজ স্টেজে এসে ক্রোমোজোম গুলো তোমার ইন্ডিভিজুয়াল ক্রোমোজোম গুলো আইডেন্টিফাই করা যাচ্ছে, তাই না? জি স্যার। যেহেতু ইন্ডিভিজুয়াল ক্রোমোজোম গুলো আইডেন্টিফাই করা যাচ্ছে, এই আসপেক্টে বা এই পয়েন্ট অফ ভিউ থেকে আমি বলছি যে যে কোনো প্রোফেজে কি ঘটে, যে ক্রোমোজোমের একটি স্ট্রাকচার বা অর্গানাইজড একটি ক্রোমোজোমের স্ট্রাকচার ফর্মেশন করে। আর তোমার স্যার যেটি বলছে সেটাও ঠিক আছে, যে প্রোফেজকে বলা হয় ডিঅর্গানাইজ ইন পয়েন্ট অফ কোন পয়েন্ট অফ ভিউ থেকে, যে নিউক্লিয়ার মেমব্রেনটা ভেঙে যাবে, কি বলে ডিএনএটা যেমন ইনট্যাক্ট কন্ডিশনে ছিল সেটার ইনট্যাক্ট কন্ডিশনে থাকবে না, টোটালি একটা ডিসপার্স কন্ডিশনে চলে যাবে। সেই পয়েন্ট অফ ভিউ থেকে ওখানে বলা আছে ডিঅর্গানাইজড, ঠিক আছে, আর ডিসঅর্গানাইজড। বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তারপর তাহলে মেটাফেজে কি ঘটে বলো দেখি। মেটাফেজে বলছিলাম আমরা ক্রোমোজোম গুলো সবচেয়ে শর্টেন হবে, ক্রোমোজোম গুলো সবচাইতে শর্টেন হবে এবং সকল ক্রোমোজোম একটা লাইন বরাবর উপস্থিত হবে। এই লাইন বরাবর কেন উপস্থিত হবে? ডিউ টু ফর্মেশন অফ স্পিন্ডল ফাইবার ফর্মেশনের জন্য সকল। এটা কিন্তু আমি কিন্তু আসলে প্রথমে বলে নিচ্ছি যে মানে ওই যে তোমার আমি পরবর্তীতে পড়াইতে যাতে তোমাদের সুবিধা হয় এটি বোঝানোর জন্য, যে প্রোফেজে কি ঘটলো, ক্রোমোজোম ফর্মেশন হলো ডিএনএ থেকে। মেটাফেজে গিয়ে কি ঘটলো, যে এই ক্রোমোজোম গুলো সবচেয়ে শর্টেন হবে আর এই ক্রোমোজোম গুলো একটা লাইনে আসবে। একটা লাইনে কে নিয়ে আসবে? সেটি নিয়ে আসবে স্পিন্ডল ফাইবার ফর্মেশনের মাধ্যমে। স্পিন্ডল ফাইবার ফর্ম করে সেই স্পিন্ডল ফাইবারটা প্রতিটি এই ক্রোমোজোমকে একটা লাইন বরাবর নিয়ে আসবে। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, অ্যানাফেজ তার মানে আমরা মেটাফেজকে কি বলতে পারি, যে 3-4 কথা যদি বলতে পারি যে মেটাফেজ আমরা সকল অল ক্রোমোজোম আর ইন সেম লাইন বা অল অর্গানাইজড ক্রোমোজোম আর ইন সেম লাইন, মানে একই লাইনে অবস্থান করবে সকল ক্রোমোজোম, সেটি হলো মেটাফেজ। এটি তোমার মাইটোটিক মেটাফেজও হতে পারে, মিওটিক মেটাফেজও হতে পারে। আচ্ছা, এরপর আসো অ্যানাফেজ। অ্যানাফেজে কি ঘটে? সেলগুলো পোলার, মানে একটা সেলের পোলার সাইড। জাসমিন না, আমি তোমার ধরো দুইটা ওয়ার্ড বা 3টে ওয়ার্ডে বলতে চাই, তখন বলবে কি? স্যার ক্রোমোজোম গুলো ডটার ক্রোমোজোমে বিভক্ত হয়ে যাবে। আর কেউ কিছু বলবা? স্যার একটা ওয়ার্ডে আমি বলতে পারি ক্রোমোজোম মেরুর গুলো দিকে যেতে থাকে স্যার, মানে স্পিন্ডল যন্ত্রের মেরুর মেরুর দিকে দিকে যেতে যাইতে থাকে, হচ্ছে VLJI আকৃতি ধারণ করে। আচ্ছা, তার সেন্ট্রোমিয়ারটা আলাদা হয়ে যায়। সেপারেশন, দিস ইজ সেপারেশন। আমরা যদি সবচেয়ে বড় কথা বলতে পারবো, সবচেয়ে মানে সুন্দর কথা হচ্ছে সেপারেশন হবে। সেন্ট্রোমিয়ারের সেপারেশন হইতে পারে অথবা ক্রোমোজোম ইন্ডিভিজুয়াল ক্রোমোজোমের সেপারেশন হইতে পারে, ঠিক আছে? দ্যাট মিন্স সেপারেশন। মাইটোসিস, মিওসিস যেগুলি বলি, অ্যানাফেজের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে সেপারেশন হবে, পৃথক হয়ে যাবে। সেটি এখন বাইভ্যালেন্ট থাকলে একরকম ভাবে পৃথক হবে, ইউনিভ্যালেন্ট থাকলে অন্যভাবে পৃথক হবে। সো এটাই তোমার কি কোনটা থাকবে সেটার উপর ডিপেন্ড করবে, কিন্তু আমার কথা হচ্ছে মেইন কথা থাকবে এখানে যে সেপারেশন হবে, ক্রোমোজোমের সেপারেশন হবে অথবা সেন্ট্রোমিয়ারের সেপারেশন হবে। দিস ইজ অ্যানাফেজ। অ্যানাফেজ মানে হচ্ছে সেপারেশন, যা থাকবে সেটা অর্ধেক হয়ে যাবে, যেটি থাকুক যেই কন্ডিশনই থাকবে সেটাকে অর্ধেক হয়ে যাবে। ক্রোমোজোম গুলি বাইভ্যালেন্ট থাকলে অর্ধেক হয়ে যাবে, ইউনিভ্যালেন্ট থাকলে সেন্ট্রোমিয়ার ডিভিশন হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে। বোঝা গেছে? বুঝতে পারছো? সেপারেশন হবে। আর টেলোফেজে কি ঘটবে? বলো, টেলোফেজে কি ঘটে? স্যার প্রোফেজের বিপরীত হবে, এটা হচ্ছে স্যার প্রোফেজের জাস্ট বিপরীত হবে, অর্গানাইজেশন হবে আবার disorganized, right, this is the problem, this is the main point, key point. Chromosome disorganization হবে। ক্রোমোজোম যেটা অর্গানাইজড স্ট্রাকচার ফর্মেশন করছিল প্রোফেজে, সেটি টেলোফেজে গিয়ে আবার ডিসঅর্গানাইজেশন হবে। যে কোনো তুমি যখনই মানে টেলোফেজ মানেই বুঝবা যে ক্রোমোজোমের ডিসঅর্গানাইজেশন।
ক্রোমোজোম থেকে সেটি আবার ডিএনএ চলে যাবে বা ক্রোমাটিন ফাইবারে পরিণত হয়ে যাবে। ক্রোমোজোম যে কন্ডিশনে ছিল সেখানে আর থাকবে না, সেখান থেকে একটি ডিসঅর্গানাইজড স্ট্রাকচার, দ্যাট মিন্স ডিএনএ থ্রেড লাইক স্ট্রাকচার বা এরকম কিছু একটা তৈরি হবে। দিস ইজ অ্যানাফেজ। আচ্ছা, এখন আমরা তাহলে এই কথাগুলো আমরা বললাম আগের ক্লাসের সাথে বা আগের মাইটোসিস সেল ডিভিশনের সাথে এটার মিল রেখে এখন আমরা ডাইরেক্ট আমাদের যে পড়াশোনা সেইটিতে আমি ঢুকে যাচ্ছি। কি কি পড়াবো আমি এখানে তোমাদের দেখো। ফার্স্ট কন্টেন্ট যদি আমি চিন্তা করি, প্রথম পয়েন্ট হোয়াট ইজ মিওসিস, মিওসিস কি সেটি আমরা প্রথমে ডিসকাস করব। সেকেন্ড, হোয়াট ডাজ ইট অকার, এটা কোথায় ঘটে সেটি আমরা আলোচনা করব। তারপর টার্মস রিলেটেড টু মিওসিস, মিওসিসের মানে পড়তে গেলে আমাদের তোমাদের রবিন স্যার আরেকজন তোমাদের শিক্ষক আসবে, উনি বাকি অর্ধেক পড়াবে, আমি অর্ধেকটা পড়াবো। অর্ধেকটা বলতে কোন অর্ধেকটা সেটা আমি তোমাদেরকে একটু পরে বলতেছি। সো আমাদের মিওসিস যে সেল ডিভিশন সেটার কন্টেন্ট আসলে এই 6টি বা 7টি যে টপিকস আছে, এই 7টি টপিকসে আমাদের মেইন কন্টেন্ট। যে মিওসিস কি, মিওসিস কোথায় ঘটে, মিওসিসের সাথে কি কি টার্মস রিলেটেড থাকে, মিওসিসের কি কি স্টেজ আছে, মিওসিসের সিগনিফিকেন্স কি, এবং মিওসিসের সাথে মাইটোসিসের পার্থক্য কোথায় কোথায় পার্থক্য আছে সেই জিনিসগুলো আমরা আলোচনা করব। তো প্রথম যদি আমি চিন্তা করি হোয়াট ইজ মিওসিস, মিওসিস কি? মিওসিস একটি ওয়ার্ড, সেই ওয়ার্ডে যদি তুমি ডিকশনারিতে যদি সার্চ করো, ডিকশনারিতে যদি দেখো এর একটা ওয়ার্ড অবশ্যই এর একটা মিনিং আছে, সেই মিনিং হচ্ছে রিডিউস অর লেসেন। রিডিউস অর লেসেন, রিডিউস মানে কমানো, তার মানে মিওসিস শব্দের হচ্ছে কমানো। এখানে যদি আমরা ডিফাইন করতে যাই তাহলে কিভাবে ডিফাইন করতে পারি? মিওসিস ইজ এ স্পেশাল টাইপ অফ সেল ডিভিশন in which a mother nucleus divides twice successively but chromosome divide once. As a result, chromosome number of the daughter cell become half. আচ্ছা, এখানে যেটুকু লেখা আছে সেটা আমি তোমাদের একটু বোঝার চেষ্টা করি। প্রথমে যদি বলি মিওসিস ইজ এ স্পেশাল টাইপ অফ সেল ডিভিশন, এইটুকু কি বোঝো যে স্পেশাল টাইপ অফ সেল ডিভিশন কেন বলা হয়? স্যার মাইটোটিকের মতো না, এখানে মাইটোটিকের মতো না। ফার্স্ট কথা হচ্ছে মাইটোটিকের মতো না, হুবহু কনসেপ্ট কিন্তু সেম, প্রোফেজ মেটাফেজ অ্যানাফেজ টেলোফেজ এখানেও আছে, কিন্তু হুবহু মাইটোসিসের মতো না। কেন? এইখানে কিছু স্পেশাল ইভেন্ট ঘটে, স্পেশাল ইভেন্ট ঘটে, এই জন্য এটাকে বলা হয় স্পেশাল টাইপ অফ সেল ডিভিশন। এখন স্পেশাল ইভেন্টের মধ্যে কি, এটা এখানে আমি আলোচনা করতেছি কারণ তুমি তোমাকে যখন আমি ভাইবা বোর্ডে জিজ্ঞেস করব পরীক্ষার সময়, সাপোজ পরীক্ষা নিচে তোমাকে জিজ্ঞেস করলাম হোয়াট ইজ মিওসিস, ভাইবা বোর্ডে ভাইবাতে তুমি এইভাবে উত্তরটা দিবা যে মিওসিস ইজ এ স্পেশাল টাইপ অফ সেল ডিভিশন ইন হুইচ এ মাদার সিকোয়েন্স, এই যে লেখা আছে তুমি এটাই বলবা, সুন্দর করে বলবা। তখন এক্সামিনার তোমাকে জিজ্ঞেস করবে আচ্ছা এখানে মিওসিসকে আমি কেন স্পেশাল টাইপ অফ সেল ডিভিশন বলতেছি, হোয়াট ডাজ ইট মিন, যে স্পেশাল টাইপ কেন? তখন তোমার আনসারটা হবে এই স্পেশাল টাইপ বলা হয় কারণ এখানে কিছু স্পেশাল ইভেন্ট ঘটে। কি সেই স্পেশাল ইভেন্ট? তখন তোমাকে জিজ্ঞেস করবে কি সেই স্পেশাল ইভেন্ট। তো এইখানে স্পেশাল ইভেন্টটা ঘটে যে ক্রসিং ওভার নামে একটি স্পেশাল টার্মিনোলজি আছে, এরপরে আমরা আস্তে আস্তে আসবো। ক্রসিং ওভার অথবা পেয়ারিং, সিন্যাপসিস, আরো এই টার্মিনোলজি গুলো আমি একটু পরে পড়াবো তোমাকে, এখানে আমি আলোচনা করে চলে যাই কারণ পরে আবার এটা আমার মনে থাকবে না, ব্যাক করতে পারবো না, কারণ এটা কমন একটা কোশ্চেন। যে স্পেশাল টাইপ কেন বলি, কারণ এখানে স্পেশাল ইভেন্ট ঘটে। কি ধরনের স্পেশাল ইভেন্ট ঘটে? যে এখানে সিন্যাপসিস ঘটে, এখানে ক্রসিং ওভার ঘটে, যেগুলো মাইটোসিসে ঘটে না। সেই ইভেন্ট গুলো ঘটার জন্য, সেই ইভেন্ট গুলো যেহেতু ঘটে এই জন্য এটিকে আমরা বলতেছি মিওসিস ইজ এ স্পেশাল টাইপ অফ সেল ডিভিশন। আচ্ছা, তারপরে কি বলা আছে? ইন হুইচ এ মাদার নিউক্লিয়াস ডিভাইডস টুয়াইস সাকসেসিভলি বাট ক্রোমোজোম ডিভাইড ওয়ান্স। তার মানে যে নিউক্লিয়াস, মাদার নিউক্লিয়াস বলতে আমরা বুঝাচ্ছি যে নিউক্লিয়াসটা ডিভিশন হবে, সেই নিউক্লিয়াসটা দুইবার ডিভিশন হবে। তাহলে নিউক্লিয়াসটা যদি দুইবার ডিভিশন হয় তাহলে একটি নিউক্লিয়াস থেকে কয়টি সেল তৈরি হবে? 4টি। আর মাইটোসিসের ক্ষেত্রে কি ঘটেছিল? একটি সেল থেকে কয়টি সেল তৈরি হয়েছিল? দুইটা। আচ্ছা, এখানে কিন্তু পার্থক্যগুলো তুমি বুঝতে পারতেছো বা স্পেশাল কেন বলা হচ্ছে সেটাও বলা হচ্ছে যে একটি মাদার নিউক্লিয়াস এখানে দুইবার ডিভিশন হবে, তার মানে একটি মাদার নিউক্লিয়াস থেকে 4টি নিউক্লিয়াস তৈরি হবে। বাট কিন্তু এখানে একটি বাট দেওয়া আছে, বাট ক্রোমোজোম ডিভাইড ওয়ান্স। এটার অর্থ কি? যদি মাইটোসিসের কথা চিন্তা করি, যে মাইটোসিসের একবার ডিভিশন ঘটে নিউক্লিয়াস, ক্রোমোজোম কয়বার ডিভিশন হয়?
একবারই হয় একবারই হয়, ক্রোমোজোম ডিভিশন হয় একবার। কিন্তু মিওসিসের ক্ষেত্রে দেখা যাবে কি যে তোমার নিউক্লিয়াসটা দুইবার ডিভিশন হবে কিন্তু ক্রোমোজোম ডিভিশন হবে একবার। তাহলে এখানে আসলে আলটিমেটলি কোথায় পার্থক্যটা তৈরি হবে, কি সমস্যাটা হবে কোথায়? ক্রোমোজোম নাম্বারে। ক্রোমোজোম নাম্বারে। ক্রোমোজোম নাম্বারটা কি হয়ে যাবে, যেহেতু ক্রোমোজোম একবার ডিভিশন হবে ক্রোমোজোম নাম্বারটা হয়ে যাবে কি অর্ধেক। ক্রোমোজোম নাম্বারটা হয়ে যাবে অর্ধেক। দ্যাটস ওয়াই উই কল ইট অ্যাজ এ স্পেশাল টাইপ অফ সেল ডিভিশন। এই সব কারণেই আমরা এগুলোকে বলি স্পেশাল টাইপ অফ সেল ডিভিশন। এক নম্বর হচ্ছে কিছু স্পেশাল ইভেন্ট ঘটে, আরেকটা হচ্ছে যে ক্রোমোজোম নিউক্লিয়াস দুইবার ডিভিশন হবে কিন্তু ক্রোমোজোম ডিভাইড হবে একবার, যার ফলে ক্রোমোজোমের নাম্বার অর্ধেক হয়ে যাবে। যে ক্ষেত্রে মাইটোসিসের ক্ষেত্রে যেটি হবে না, যে ক্রোমোজোম মাইটোসিসের ক্ষেত্রে কি হবে যে নিউক্লিয়াসে একবার ডিভিশন হবে, ক্রোমোজোমে একবার ডিভিশন হবে, যার কারণে ক্রোমোজোমের নাম্বারে কোনো পরিবর্তন হবে না। কিন্তু এইখানে ক্রোমোজোম নাম্বারটা পরিবর্তন হয়ে যাবে। তার মানে মাদার সেল যদি টুয়াইস এন বোঝো তো না, 2n বোঝো না, ডিপ্লয়েড অর্গানিজম, আর এন হচ্ছে হ্যাপ্লয়েড অর্গানিজম। এখানে যদি মাদার নিউক্লিয়াস থাকে টুয়াইস এন, অবশ্যই মাদার নিউক্লিয়াস টুয়াইস এন থাকবে, সেখান থেকে যে নতুন নিউক্লিয়াসটা ফরমেশন হবে সেখানে কি হয়ে যাবে, এন হয়ে যাবে। এন হয়ে যাবে। আর মাইটোসিসের ক্ষেত্রে মাদার নিউক্লিয়াস যদি টুয়াইস এন থাকে, যে ডটার নিউক্লিয়াস তৈরি হবে সেটিও থাকবে টুয়াইস এন। এই জন্য এটিকে আমরা বলতেছি স্পেশাল টাইপ অফ সেল ডিভিশন। লাস্ট লাইনটা এটি লেখা আছে দেখো, অ্যাজ এ রিজাল্ট ক্রোমোজোম নাম্বার অফ দি ডটার সেলস বিকাম হাফ। মাদার নিউক্লিয়াসে যদি ক্রোমোজোম নাম্বার 14 থাকে তাহলে ডটার নিউক্লিয়াসে ক্রোমোজোম নাম্বার হয়ে যাবে 7। Where does meiosis occur? এই যে মিওসিসকে কিন্তু আরো কিছু নামে বলা হয়, এটাকে বলা হয় রিডাকশনাল ডিভিশন। মিওসিসকে কিন্তু আরেকটা টার্মিনোলজি বলা হয় রিডাকশনাল ডিভিশন। যেহেতু ক্রোমোজোম নাম্বার অর্ধেক হয়ে যায় এই জন্য এটাকে বলা হয় রিডাকশনাল ডিভিশন। আচ্ছা, where does meiosis occur? সেকেন্ড টপিক ছিল আমাদের, মিওসিসটা কোথায় ঘটে। মিওসিসটা কোথায় ঘটে বলো দেখি, মিওসিস কোথায় ঘটে? গ্যামেট সেলে। গ্যামেট সেলে না, গ্যামেট তো ফর্মেশন হয়েই যায়। গ্যামেট তো ফর্মেশন হওয়ার পরে সেটা গ্যামেট সেল হবে। স্যার গ্যামেট মাদার সেলে। জনন কোষে। হ্যাঁ, জনন কোষ। জনন কোষটা বলতে বলা যাবে না, আমি তোমাকে প্রথম ক্লাসে বলছি এখন অনেক টার্মিনোলজি তোমাদের চেঞ্জ করতে হবে। এগুলো তোমার মনে করো ধরো তোমার পড়ে আসছে ঠিক আছে, ভুল বলছি না আমি, কিন্তু শুনতে ভালো লাগে না। রিপ্রোডাক্টিভ সেলে, রিপ্রোডাক্টিভ মাদার সেল। মাদার সেল বলতে হবে না, রিপ্রোডাক্টিভ সেল বললেই হবে। রিপ্রোডাক্টিভ ফাদার সেলও হয়, রিপ্রোডাক্টিভ নট অনলি রিপ্রোডাক্টিভ মাদার সেল। রিপ্রোডাক্টিভ মাদার সেল বলতে বোঝাচ্ছে শুধুমাত্র ফিমেল, কিন্তু শুধুমাত্র ফিমেল না, মেলের ক্ষেত্রে হয়। রিপ্রোডাক্টিভ ফাদার সেলও হয়। সো কমনলি আমরা বলবো মিওসিস কোথায় হয়, সহজ কথায় যদি জিজ্ঞেস করে এক কথায় মিওসিস ঘটে রিপ্রোডাক্টিভ সেলে এবং মাইটোসিস ঘটে সোমাটিক সেলে। এইভাবে বলবেন, ঠিক আছে? জনন কোষটা আর বলবে না, দেহ কোষটা আর বলবে না, উল ঠিক আছে। আমি বলছি না এটা ভুল, কিন্তু এখন তোমাদের লেভেলে আসলে দেহ কোষ জনন কোষ বলাটা যায় না আর কি। তোমাদের যে লেভেলে এখন সেখানে তোমাদের বলতে হবে সোমাটিক সেলে অথবা রিপ্রোডাক্টিভ সেলে। আচ্ছা, তাহলে দেখো এটিকে এখানে একটু ডিটেইলস বলা আছে। রিপ্রোডাক্টিভ সেল, যদি আমি প্ল্যান্টের ক্ষেত্রে রিপ্রোডাক্টিভ সেল চিন্তা করি, কি কি রিপ্রোডাক্টিভ সেল প্ল্যান্টে, কোনটা কোনটা রিপ্রোডাক্টিভ অর্গান প্ল্যান্টে? প্ল্যান্টে কি বলে না, পোলেন গ্রেন না, ধরো একটা প্ল্যান্ট আর ওভিউল। হ্যাঁ, না ওটাই আমি বলছি। ধরো একটা প্ল্যান্টের যদি ফ্লাওয়ার আমরা কনসিডার করি, কি কি থাকে? সেপাস থাকে, পেটাস থাকে, মেল রিপ্রোডাক্টিভ অর্গান থাকে, ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান থাকে। মেল রিপ্রোডাক্টিভ অর্গানটাকে বলা হয় স্ট্যামেন আর ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানটাকে বলা হয় পিস্টিল, ঠিক আছে? তাহলে আমরা যদি বলি মিওসিস যদি নরমালি ঘটে মেল এন্ড ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান অফ এ ফ্লাওয়ারিং প্ল্যান্ট, সেই অর্গানকে স্পেসিফিক যদি অর্গানটাকে বলি স্ট্যামেন পিস্টিল। কেউ পোলেন গ্রেন বলছো, পোলেন গ্রেন ইজ অলসো রাইট, নো প্রবলেম। অ্যান্থার বলতে পারো, অ্যান্থার ইজ অলসো রাইট। জাস্ট এখানে দেওয়া আছে স্ট্যামেন এবং পিস্টিল অফ দি ফ্লাওয়ার। মানে মেল রিপ্রোডাক্টিভ অর্গানটাকে পুরোটাকে বলা হয় স্ট্যামেন আর ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান পুরোটাকে বলা হয় পিস্টিল ইন কেস অফ ফ্লাওয়ারিং প্ল্যান্ট। সেই স্ট্যামেন এবং পিস্টিলে কিন্তু আসলে মিওসিসটা ঘটে। ইন দ্য স্ট্যামেন, এই দেখো নিচে আবার লেখা আছে ইন দ্য স্ট্যামেন, স্ট্যামেনের ভিতরে স্পেসিফিক যে পোলেন গ্রেনস আর ফর্মড ফ্রম মিওসিস এন্ড ইন দ্য পিস্টিল ওভিউলস আর ফর্মড বাই মায়োসিস। তার মানে স্ট্যামিনের ভিতর যে পোলেন গ্রেন ফর্মেশন হয় সেটি আসলে পোলেন গ্রেনটা ফর্মেশন হয় মিওসিসের মাধ্যমে, আর পিস্টিলের ভিতরে যে ওভিউলটা ফর্মেশন হয় সেটি ফাইনালি ফর্মেশন হয় মিওসিসের মাধ্যমে।
তাহলে কোথায়, যদি তোমাকে আমি জিজ্ঞেস করি এখান থেকে, যদি আমি জিজ্ঞেস করি কোথায় ঘটে, তোমার প্রথম উত্তর হবে রিপ্রোডাক্টিভ অর্গান। কোন ধরনের রিপ্রোডাক্টিভ অর্গানে স্পেসিফিক্যালি নাম বলো, তখন তুমি বলবে স্ট্যামিন এবং পিস্টিল। আচ্ছা, রিপ্রোডাক্টিভ অর্গানে যে মিওসিস হয়, রিপ্রোডাক্টিভ অর্গানে মিওসিসের মাধ্যমে কি তৈরি হয়, তখন তোমাকে বলতে হবে স্ট্যামিনের ক্ষেত্রে তৈরি হয় পোলেন গ্রেইন, আর পিস্টিলের ক্ষেত্রে তৈরি হয় ওভিউল। দিস ইজ দ্য পিকচার অফ এ ফ্লাওয়ারিং প্ল্যান্ট। এখানে দেখো অ্যান্থার দেওয়া আছে, অ্যান্থারের ভিতরে আসলে পোলেন গ্রেইন তৈরি হয়, আর ওভিউল দেওয়া আছে ওভারের ভিতরে, সেই ওভারের ভিতরে কিন্তু আসলে ফিমেল গ্যামেট তৈরি হয় মিওসিসের মাধ্যমে। এখন দেখো আমরা বলছিলাম যে আমরা এরপরে বলবো কিছু টার্মস রিলেটেড টু মায়োসিস। মিওসিসের সাথে কিছু রিলেটেড টার্মস আছে, সেই টার্মগুলো আমাদের জানতে হবে। সো প্রথম যে টার্ম সেটা হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোম। প্রথম যে ওয়ার্ড বা প্রথম যে টার্ম আমাদের জানতে হবে, হোমোলোগাস ক্রোমোজোম কাকে বলে বলো? দেখে না, এমনি তোমরা জানো, এটা পড়াইছে, হোমোলোগাস ক্রোমোজোম, হেটারোলোগাস ক্রোমোজোম। সাইজ এবং শেপ থাকবে। সাইজ এবং শেপ সব ক্রোমোজোমেরই থাকবে। সাইজ এবং শেপ, হ্যাঁ, সেম সাইজ এন্ড শেপ। হ্যাঁ, সেম সাইজ হবে যখন দুইটি ক্রোমোজোম, একটি ক্রোমোজোম বাবার, একটি ক্রোমোজোম মার, অথবা একটি, এইভাবে আমরা বলতে পারি একটি ক্রোমোজোম ফ্রম ফাদার প্ল্যান্ট, একটি ক্রোমোজোম ফ্রম মাদার প্ল্যান্ট, অথবা আরো ইয়ে করে বলতে পারি ওয়ান ক্রোমোজোম ফ্রম স্ট্যামেন, ওয়ান ক্রোমোজোম ফ্রম ওভিউল, বা ওয়ান ক্রোমোজোম ফ্রম পিস্টিল। দুইটা ক্রোমোজোম, একটা ক্রোমোজোম আসবে বাবা থেকে এবং একটি ক্রোমোজোম আসবে মা থেকে। এই রকম ক্রোমোজোম গুলো যখন একই সাইজ, শেপ, সেন্ট্রোমিয়ার পজিশন, জিন কন্টেন্ট এগুলো যখন সেম থাকবে, তখন সেগুলোকে বলবো আমরা হোমোলোগাস ক্রোমোজোম। আর এইরকম দুইটি ক্রোমোজোম যখন একটি আরেকটির সঙ্গে জোড়া বাঁধবে, তখন সেটাকে বলা হবে হোমোলোগাস পেয়ার। আয়শা হাত তুলছো, বলো। ভুলে হঠাৎ করে আচ্ছা, ওকে। দেন হোমোলোগাস, তাহলে আমরা এটাকে বলতেছি হোমোলোগাস ক্রোমোজোম। যা হোমোলোগাস ক্রোমোজোম পেয়ার, দুইটি ক্রোমোজোম যখন একই রকম সাইজ, শেপ, স্ট্রাকচার, সেন্ট্রোমিয়ার পজিশন থাকবে, তখন সেই দুইটি ক্রোমোজোমকে বলা হয় হোমোলোগাস ক্রোমোজোম, এবং একটি আরেকটির সঙ্গে জোড়া বাঁধলে তখন তাকে বলা হবে হোমোলোগাস পেয়ার। মনে থাকবে, মিওসিসের ক্ষেত্রে কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই হোমোলোগাস ক্রোমোজোম, কারণ কোনো সময়। আর তাহলে হেটেরোলোগাস ক্রোমোজোম কোনটাকে বলবো আমরা, বলো দেখি। স্যার সাইজ সেম সাইজের হবে না, সেম সাইজের হবে না, একটু ছোট হইতে পারে, একটু বড় হইতে পারে, বা সেন্ট্রোমিয়ার পজিশন একটু ডিফাইন্ড হইতে পারে। যেমন দেখো হোমোলোগাস ক্রোমোজোম, আমরা যখন তোমাদের ক্রোমোজোমের ক্লাসিফিকেশন পড়াইছে বেসড অন দা সেন্ট্রোমিয়ার পজিশন, মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক, অ্যাসেন্ট্রিক, বিভিন্ন রকম ক্রোমোজোম পড়াইছে না। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া। একটি মেটাসেন্ট্রিক ক্রোমোজোমের হোমোলোগাস ক্রোমোজোম অবশ্যই একটি মেটাসেন্ট্রিক ক্রোমোজোম হবে। একটি একটোসেন্ট্রিক ক্রোমোজোমের তোমার হোমোলোগাস পেয়ার অবশ্যই একটি একটোসেন্ট্রিক ক্রোমোজোম হবে। কোন সময়ই একটি মেটাসেন্ট্রিক ক্রোমোজোম একটি টেলোসেন্ট্রিক ক্রোমোজোমের সঙ্গে পেয়ার করতে পারবে না, কারণ তাদের টোটালি সাইজ, শেপ সবকিছু আলাদা। সো এখানে দেখো ডেফিনিশন লেখা আছে, হোমোলোগাস ক্রোমোজোম আর এ সেট অফ ওয়ান ম্যাটেরিয়াল and one maternal and one paternal chromosome that pair up with each other inside a cell during meiosis have the same gene in the same local. Shopon raised hand, ভুলে না প্রশ্ন আছে। জি স্যার, কোশ্চেন আছে? হ্যালো স্যার। হ্যাঁ বলো। জি স্যার। স্যার হোমোলোগাস ক্রোমোজোম, আচ্ছা যদি মিওসিস রিপ্রোডাক্টিভ সেলে হয়, তাহলে স্যার বাবা মা থেকে কোথা থেকে আসলো স্যার? যদি ফিমেলে হয় অথবা শুধু মেলে হয় মিওসিস, তাহলে স্যার পিতামাতা থেকে দুইটা ক্রোমোজোম, এই জায়গাটা বলতাম স্যার। মানে বললাম যদি শুধু মিওসিসটা মেল রিপ্রোডাক্টিভ সেলে হচ্ছে, তাহলে স্যার পিতামাতা থেকে হোমোলোগাস ক্রোমোজোম স্যার। না, মেল রিপ্রোডাক্টিভ সেলে তোমার ধরো অ্যান্থার, সাপোজ মেল রিপ্রোডাক্টিভ অর্গান কি অ্যান্থার না? জি স্যার। অ্যান্থারে কি ক্রোমোজোম কয়টা আছে? ধরো হিউম্যান, মানুষের কথা চিন্তা করি। আচ্ছা মানুষের না, তুমি প্ল্যান্টের কথা চিন্তা করি, কারণ প্ল্যান্টের কথা চিন্তা করতে সুবিধা, বাইসেক্সুয়াল ফ্লাওয়ার যেহেতু। ধরো অ্যান্থার, একটি অ্যান্থার নিলাম আমি, অ্যান্থারে কয়টি ক্রোমোজোম আছে?
সিঙ্গেল কয়টি বলতে আমি বোঝাতে চাচ্ছি টুয়াইস এন না এন, এটা বলো, কারণ এক এক গ্রুপের তো এক এক রকম ক্রোমোজোম, কোন গ্রুপের 14 ক্রোমোজোম 16 টুয়াইস এন হবে। টুয়াইস এন, আচ্ছা অ্যানথারে হচ্ছে টুয়াইস এন। আর পিস্টিলে কয়টি আছে? স্বপন শুনতে পারো না? হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার। জি স্যার, স্যার আমরা শুনতে পাচ্ছি। ও শুনতে পাচ্ছে না মনে হয়। আচ্ছা আমি তো ডিসকাস করি, হয়তো ওর কথা, ও হয়তো কথা বলছে আমরা শুনতে পাচ্ছি না, ডিসকাসটা আমি করি। ও যেটা বলছে যে যে তোমার মিওসিসের মাধ্যমে কিন্তু পোলেন গেন তৈরি হবে। যখন পোলেন গেনটা তৈরি হয়ে যাবে, যখন পোলেন গেন তৈরি হবে তখন সেখানে কিন্তু এন হবে। তার মানে কি, এটিকে আমরা বলবো ফাদার। আর পিস্টিল থেকে যখন ওভিউলটা তৈরি হবে তখন ওটা বলবো আমরা মাদার। এখানে 1 2 হচ্ছে প্রথম ক্রোমোজোমের 2টি আর্ম, আর 3 4 হচ্ছে দ্বিতীয় ক্রোমোজোমের 2টি আর্ম। তাহলে এই যে দুইটি ক্রোমোজোম কিন্তু হোমোলগাস। কেন? সেন্ট্রোমিয়ার পজিশন দেখো মাঝখানে, আর্মগুলোর দৈর্ঘ্য, সাইজ, শেপ, স্ট্রাকচার দেখো একই রকম। যখনই এইরকম হোমোলগাস ক্রোমোজোম দুইটি পাশাপাশি আসবে তখন তো এটাকে আমরা বলবো টেট্রাড অথবা বাইভ্যালেন্ট। টেট্রাডও বলতে পারি, বাইভ্যালেন্টও বলতে পারি। এখানে আরো দুইটা টার্ম আছে, একটা দেখো সিস্টার ক্রোমাটিড আর একটা হচ্ছে নন সিস্টার ক্রোমাটিড। সিস্টার ক্রোমাটিড কোনটি? যেটা হচ্ছে একই ক্রোমোজোমের দুইটি আর্ম, সেটি হচ্ছে সিস্টার ক্রোমাটিড। আর নন সিস্টার ক্রোমাটিড কোনটি? আলাদা ক্রোমোজোমের দুইটি আর্ম। এখানে যদি আমি বলতে চাই যে এখানে সিস্টার ক্রোমাটিড কোনটা কোনটা বলো তো, মাঝখানের ফিগার থেকে বলো তো সিস্টার ক্রোমাটিড কোনটা কোনটা? স্যার 1 1 2 আর 3 4। 1 2 এক ধরনের সিস্টার ক্রোমাটিড, 3 4 আরেক ধরনের সিস্টার ক্রোমাটিড। এখন যদি 2 আর 3 আমি চিন্তা করি তাহলে কি হবে? নন সিস্টার ক্রোমাটিড। নন সিস্টার ক্রোমাটিড, ভেরি গুড। এটি বুঝলে, এখানে এইটুকু বুঝলে হবে, কারণ এই কথাটা পরবর্তীতে আমাদের আসবে যে নন সিস্টার ক্রোমাটিডের ভিতর এক্সচেঞ্জ ঘটে। এবং 1 এবং 4 কি? স্যার নন সিস্টার। সিস্টার ক্রোমাটিড মানে আলাদা ক্রোমোজোমের ক্রোমাটিড মানে হচ্ছে নন সিস্টার ক্রোমাটিড, আর একই ক্রোমোজোমের ক্রোমাটিড মানে হচ্ছে সিস্টার ক্রোমাটিড। আচ্ছা এখন আসো ক্রসিং ওভার। আচ্ছা এইখানে একটা জিনিস আরেকটা বলে রাখি, এই যে তোমার, হ্যাঁ বলো স্যার হেটারোলোগাস ক্রোমোজোম কি টেট্রাড ফর্ম করতে পারবে? না, হেটারোলোগাস ক্রোমোজোম তো পেয়ার হবে না। হেটারোলোগাস ক্রোমোজোম কোনো সময়ই পেয়ার হবে না। পেয়ারিং হবে অলওয়েজ হোমোলোগাস ক্রোমোজোমের ভিতর, এবং হোমোলোগাস ক্রোমোজোমের ভিতর যে পেয়ারিং হয়, এই পেয়ারিং এর জন্য কিছু প্রোটিন দায়ী থাকে। মানে এদিকে পাশাপাশি আসবে কিভাবে, পাশাপাশি যুক্ত থাকবে কিভাবে, সেখানে কিছু প্রোটিন, এই প্রোটিন গুলোকে বলা হয় কোহেশন প্রোটিন। আমি এরপরে হয়তো এর স্টেজে যে আলোচনা করতাম, তারপরে এখানেই বলে দিই যে কোহেশন একরকম প্রোটিন আছে। কোহেশন প্রোটিনটার নাম কোহেশন, তোমরা হয়তো মাইটোসিসের সময় পড়ছো। এই কোহেশন প্রোটিনটা করে কি, হোমোলগাস ক্রোমোজোম দুইটাকে পাশাপাশি নিয়ে আসে। তো পাশাপাশি আসে আবার চলে যাবে, তো ওটা তো আর এমন কিছু না, থাকবে। তো ওইদের মাধ্যমে ওই দুইটার ক্রোমোজোমের মাঝখানে, যেমন এখানে যদি আমি মাঝখানে ফিগারে চিন্তা করি, দেখো দুইটা ক্রোমোজোম আছে, লেফট সাইড এবং রাইট সাইড। এই দুইটা ক্রোমোজোম যে পাশাপাশি আসে, এই যে নন সিস্টার ক্রোমাটিড গুলো যে পাশাপাশি আসে, এটি কিন্তু এক ধরনের প্রোটিনের জন্য বা এক ধরনের এনজাইমের জন্য। সেই প্রোটিনটাকে বলা হয় কোহেশন প্রোটিন। ওই প্রোটিনটা এই দুইটা ক্রোমোজোমকে পাশাপাশি থাকতে সহায়তা করে। এই যে পাশাপাশি আছে বা এই যে পেয়ার তৈরি করছে, এইটাকে বলা হয় সিন্যাপসিস। এরপরে ওই টার্মটা আসবে তোমাদের, সিন্যাপসিস। সেই সিন্যাপসিসের কারণে এই পেয়ারিংটা হবে এবং কোহেশন প্রোটিনটা ইনভলভ থাকবে এই পেয়ারিং এর জন্য। হেটারোলোগাস ক্রোমোজোমের ভিতর কোনো সময় পেয়ারিং হবে না। ক্লিয়ার? প্রশ্ন যে করছো? জি স্যার। পেয়ারিং হইতে গেলে অবশ্যই হোমোলোগাস ক্রোমোজোম হইতে হবে। আচ্ছা এরপর আসো ক্রসিং ওভার। এরপরের টার্মটা আমাদের দরকার হচ্ছে ক্রসিং ওভার। দেখো এখানে দুইটা কালার দেওয়া আছে, দুইটা কালারের অর্থ হচ্ছে কি, দুইটা ক্রোমোজোম।
লেফট সাইডে গ্রিন কালারের মতো একটি ক্রোমোজোম আর পিঙ্ক কালারের মতো একটি ক্রোমোজোম, দুইটা ক্রোমোজোম কিন্তু এখানে দেওয়া আছে। দেখো নন সিস্টার ক্রোমাটিডের কে মার্ক করে দেওয়া আছে, লেফট সাইডের ফিগারটা খেয়াল করো, নন সিস্টার ক্রোমাটিডও মার্ক করে দেওয়া আছে, জাস্ট ইন্ডিকেটর মার্ক দ্বারা। আচ্ছা, তাই ক্রসিং ওভারটা কি? ক্রসিং ওভার হচ্ছে নন সিস্টার ক্রোমাটিড হোমোলোগাস ক্রোমোজোম। ফার্স্ট কন্ডিশন হতে হবে হোমোলোগাস ক্রোমোজোম পেয়ারের নন সিস্টার ক্রোমাটিডের ভিতরে ক্রোমাটিড সেগমেন্টের যে এক্সচেঞ্জ হয়, সেই এক্সচেঞ্জ বা সেই ফেনোমেননটাকে আমরা বলি ক্রসিং ওভার। দেখো ফার্স্ট কন্ডিশন কি হবে? হোমোলোগাস পেয়ার হবে, হোমোলোগাস ক্রোমোজোম হতে হবে, তারা একটি আরেকটির সঙ্গে জোড়া বাঁধবে। জোড়া বাঁধার পরে যে নন সিস্টার ক্রোমাটিড, দুইটা ক্রোমোজোমের যে নন সিস্টার ক্রোমাটিড আছে, সেই নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে ক্রোমোজোমের এক্সচেঞ্জ হতে হবে। ক্রোমোজোমের এক্সচেঞ্জ হওয়ার ফলে ফাইনালি দেখো একবার রাইট সাইডের ফিগার যেটি তৈরি হবে, মাঝখানের দুইটি যদি আমি চিন্তা করি, মাঝখানের দুইটি ক্রোমাটিড যদি চিন্তা করি, দেখো এখানে ক্রোমোজোমের এক্সচেঞ্জ হয়েছে, মানে যেখানে ব্লু থাকার কথা ছিল ওইখানে পিঙ্ক চলে আসছে, আর যেখানে পিঙ্ক থাকার কথা ছিল ওইখানে ব্লু চলে আসছে। সেকেন্ড ওয়ানের টেইল রিজিয়ন দেখো এবং থার্ড ওয়ানের টেইল রিজিয়ন দেখো, জাস্ট কালারটা ডিফারেন্ট। দিস ইজ ক্রসিং ওভার, যে নন সিস্টার ক্রোমাটিডের ভিতর ক্রোমোজোমাল সেগমেন্টের এক্সচেঞ্জ ঘটবে, এবং এই জায়গায় যে এক্সচেঞ্জ ঘটবে এখানে দেখো একটা শেপ, এক্স এর মতো একটা শেপ তৈরি হয়। যখনই এক্সচেঞ্জটা ঘটবে তখন এখানে একটা এক্স এর মতো শেপ তৈরি হচ্ছে। মাঝখানের ফিগারে দেখো এই যে শেপ, এটাকে বলা হয় কাইজমাটা বা কাইজমা। যেইখানে ক্রসিং ওভারটা ঘটে, সাইট অফ ক্রসিং ওভার, সেটাকে একটা এক্স লাইক শেপ তৈরি হয়, এক্স শেপ একটি স্ট্রাকচার তৈরি হয়, সেটাকে আমরা বলতেছি কাইজমাটা। তাহলে এখানে দুইটি টার্ম, একটা হচ্ছে ক্রসিং ওভার আর একটা হচ্ছে কাইজমাটা। ক্রসিং ওভারটা হলো এক্সচেঞ্জ অফ ক্রোমোজোমাল সেগমেন্ট বিটুইন নন সিস্টার ক্রোমাটিডস অফ হোমোলোগাস ক্রোমোজোম পেয়ার, আর কাইজমাটা হলো সাইট অফ ক্রসিং ওভার, যেখানে ক্রসিং ওভার হচ্ছে। বুঝতে পারছো এখানে? জি স্যার। আচ্ছা, এখন প্রশ্ন, এখানে দুইটা প্রশ্ন আসতে পারে। ফার্স্ট কোশ্চেন যে স্যার সিস্টার ক্রোমাটিডের ভিতর এক্সচেঞ্জ হইতে পারে কি পারে না, তাই না? যেহেতু আমরা এখানে বলতেছি কি নন সিস্টার ক্রোমাটিড, এখানে তোমাদের ভিতর থেকে একটি প্রশ্ন আমি আশা করতেই পারি যে তাহলে স্যার সিস্টার ক্রোমাটিডের ভিতর কি এক্সচেঞ্জ হয় কি হয় না, বা হইলে সেটাকে আমরা কি বলবো, তাই না? নাকি স্যার সিস্টার ক্রোমাটিড স্যার ক্রসিং ওভার হইলে তো স্যার ওখানে ক্রসিং ওভার বলতেছি না আমি, কিন্তু আমি বলছি এক্সচেঞ্জ হয় কিনা, আমি ক্রসিং ওভার টার্মটা এখানে নিয়ে আসতেছি না। আমি বলতেছি লাভ নাই তো স্যার ওই জায়গাতে। রাইট, দ্যাট ইজ দ্য পয়েন্ট, যে ওদের ভিতর যদি এক্সচেঞ্জ হয় তারা তো, ওরা তো ওদেরই কপি, ডুপ্লিকেশন। জাস্ট এই যে আমাদের সেকেন্ড ক্রোমাটিড, সিস্টার ক্রোমাটিডটা যে তৈরি হয় সেম একটা স্ট্রেন থেকে, জাস্ট সেপারেশনে মনে আছে কিনা তোমাদের সেল সাইকেল পড়ার সময় সিনথেসিস একটা ফেজ ছিল, সেখানে ডুপ্লিকেশন অফ ডিএনএ, ডিএনএ রেপ্লিকেশন বা ডুপ্লিকেশনের মাধ্যমে ডিএনএটা সিঙ্গেল স্ট্যান্ডার্ড থেকে ডাবল স্ট্যান্ডার্ড তৈরি হয়। এখানে কিন্তু সেম কনসেপ্ট, যে একই, যেহেতু এখানে এক্সচেঞ্জ হলেও সেটাকে আমরা কোনো কিছু নতুন কিছু আসবেও না, এটাকে আমরা কোনো কিছু বলবো না, ঠিক আছে? আরেকটা কোশ্চেন এখানে আছে, সেটি একটু আগে আমাকে একজন বলতেছিল যে স্যার হেটারোলগাস ক্রোমোজোম পেয়ার করে কিনা। এখন হেটারোলগাস ক্রোমোজোম পেয়ার করে না, ঠিক আছে, কিন্তু হেটারোলগাস ক্রোমোজোমের, এখানে তো হোমোলোগাস ক্রোমোজোমের ভিতরে এক্সচেঞ্জ হচ্ছে, কিন্তু হেটারোলগাস ক্রোমোজোমের ভিতরও ক্রোমোজোমাল সেগমেন্টের এক্সচেঞ্জ হইতে পারে। সেই ফেনোমেননটাকে বলা হয় ট্রান্সলোকেশন। ট্রান্সলোকেশন মনে রাখবা, যে হোমোলোগাস ক্রোমোজোমের ভিতর যখন ক্রোমোজোমাল সেগমেন্ট এক্সচেঞ্জ হচ্ছে তখন সেটাকে আমরা বলতেছি ক্রসিং ওভার। হেটারোলগাস ক্রোমোজোম একটি আরেকটির সঙ্গে পেয়ার করবে না, ঠিক আছে, কিন্তু কোনো কারণে হেটারোলগাস ক্রোমোজোমের ভিতরও ক্রোমোজোমাল সেগমেন্ট এক্সচেঞ্জ হইতে পারে। সেই ক্রোমোজোমাল সেগমেন্ট এক্সচেঞ্জ যদি হয়ে যায় কোনো কারণে, তখন সেই ফেনোমেননটাকে বলা হয় ট্রান্সলোকেশন। এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে হোমোলোগাস ক্রোমোজোমের ভিতরে এক্সচেঞ্জটাকে আমরা বলতেছি ক্রসিং ওভার, আর হেটারোলগাস ক্রোমোজোমের ভিতরে এক্সচেঞ্জ যদি হয় সেটাকে বলবো আমরা ট্রান্সলোকেশন। আচ্ছা, এই যে দেখো সিন্যাপসিস, আরেকটি টার্ম আমরা বলতেছিলাম সিন্যাপসিস, সেটি এখানে চলে আসছে, যে পেয়ারিং, হোমোলোগাস ক্রোমোজোমের যে পেয়ারিং হয় সেই পেয়ারিংটাকে বলি আমরা সিন্যাপসিস। পেয়ারিং অফ হোমোলোগাস ক্রোমোজোম, দিস ইজ সিন্যাপসিস। টাইপস অফ সিন্যাপসিস, তিন রকম সিন্যাপসিস হইতে পারে: প্রোসেন্ট্রিক, প্রো টার্মিনাল এন্ড লোকালাইজড অর র্যান্ডম পেয়ারিং।
প্রোসেন্ট্রিক, প্রোটার্মিনাল, লোকালাইজড ও র্যান্ডম পেয়ারিং। প্রোসেন্ট্রিক মানে যদি সেন্ট্রোমিয়ারের ভিতর ক্লোজ পেয়ারিং থাকে তখন সেটাকে বলি আমরা প্রোসেন্ট্রিক। প্রোটার্মিনাল মানে হচ্ছে টার্মিনাল রিজনের ভিতর যদি থাকে তখন সেটাকে বলি আমরা প্রোটার্মিনাল। এবং র্যান্ডম যে কোনো জায়গায়, সেন্ট্রোমিয়ারের জায়গাও থাকতে পারে, তোমার টার্মিনালের জায়গাও থাকতে পারে, বা একটি ক্রোমোজোমের যে কোনো পজিশনে র্যান্ডমলি যদি থাকে তখন তাকে সেগুলোকে বলি আমরা লোকালাইজড অর র্যান্ডম পেয়ারিং। হ্যাঁ বলো। না 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 না, নন সিস্টারের মধ্যে হলে। হ্যাঁ, ট্রান্সলোকেশন বলছি। হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট। কোনটা? হ্যাঁ, পার্থক্য। হুম হুম, আচ্ছা। দুইটাই তো ভেরিয়েশন তৈরি হবে, দুইটাই ভেরিয়েশন তৈরি হবে। তোমার ক্রসিং ওভারের ক্ষেত্রেও বংশগতির তুমি যেটা বলতেছো ভেরিয়েশন তৈরি হচ্ছে, ট্রান্সলোকেশনের ক্ষেত্রেও এটাকে ভেরিয়েশন তৈরি হচ্ছে, সোর্স অফ ভেরিয়েশন। এটাই শুধু আলাদা, আর কিছু আলাদা না। দুইটারই ইম্প্যাক্ট আসবে কি? দুইটারই ইম্প্যাক্ট আসবে, ভেরিয়েশন তৈরি হবে, দুইটারই ইম্প্যাক্ট ভেরিয়েশন তৈরি হবে। এখন ভেরিয়েশন কতটুকু তৈরি হবে সেইটার ক্ষেত্রে ট্রান্সলোকেশনের ভেরিয়েশনটা হবে তোমার লার্জ এফেক্ট, ট্রান্সলোকেশনের এফেক্টটা হবে বড়। যেমন ট্রান্সলোকেশনের এফেক্টটা, যেমন ধরো এক্সাম্পল দিয়ে বলি, তোমার ক্রসিং ওভারের ফলে কি হতে পারে? ক্রসিং ওভারের ফলে কি হতে পারে যে তোমার বাবা অনেক লম্বা, তোমার মা অনেক শর্ট, তুমি হয়ে যেতে পারো কি ধরো মাঝামাঝি, দুইজনের মাঝামাঝি, অথবা তোমার বাবার হাইটের কাছাকাছি, অথবা তোমার মার হাইটের কাছাকাছি। দিস ইজ ডিউ টু ক্রসিং ওভার। অথবা তোমার বাবার শরীর, তোমার ধরো বাবার স্কিন কালার খুব ফর্সা, তোমার মার স্কিন কালার খুব ব্ল্যাক। সাপোজ, আমি কিন্তু তোমরা কেউ পার্সোনালি নিও না, এক্সাম্পল দেওয়ার জন্য। তখন তুমি তোমার কি বলে, যখন ক্রসিং ওভার হবে তখন হবে কি, আইদার বাবার কাছাকাছি হবে অথবা মার কাছাকাছি হবে, যে কোনো একটার কাছাকাছি। আর যদি তোমার ধরো ট্রান্সলোকেশন হয়, ট্রান্সলোকেশন কি হবে, ধরো তোমার বাবা লম্বা, তোমার মা ছোট, তুমি তোমার বাবার চাইতে অনেক লম্বা হয়ে গেল, অথবা তুমি এতই ছোট হইলা যে তোমার মার হাইটের অর্ধেকের চাইতেও কম। মানে ট্রান্সলোকেশনের ফলে যে ক্যারেক্টারের ভেরিয়েশন তৈরি হবে, এই ভেরিয়েশনের এফেক্টটা অনেক বড় হবে। তোমরা বিভিন্ন রকম সিনড্রোমের নাম শুনছো না? বিভিন্ন রকম সিনড্রোম। জি স্যার। ওই যে সিনড্রোম গুলো হয় দ্যাট মিন্স অ্যাবনরমালিটিস। তোমার সিনড্রোম মানে তো যে কোনো ধরনের একটা অ্যাবনরমালিটি। অনেকে দেখো না ঠোঁট কাটা থাকে না? এই যে সিনড্রোম গুলো, এই এফেক্ট গুলো ঘটে ট্রান্সলোকেশনের জন্য। আর ক্রসিং ওভারের জন্য এফেক্টটা ঘটবে কিরকম? ওই যে আমি বললাম যে তুমি ধরো তোমার বাবার হাইট 5 ফিট 10 ইঞ্চি, তোমার হাইট হবে 5 ফিট 9 ইঞ্চি, দ্যাট ইজ ডিউ টু ক্রসিং ওভার। আর যদি এমন ঘটে তোমার বাবার হাইট 5 ফিট 10 ইঞ্চি, তোমার হাইট 2 ফিট, দ্যাট ইজ ডিউ টু ট্রান্সলোকেশন। বুঝাইতে পারছি আমি? ওকে, মানে একটার এফেক্ট অনেক বড়, ক্রসিং ওভারের এফেক্টটা ছোট, স্মল। কারণ কি, হোমোলোগাস একই ক্রোমোজোমের ভিতর হচ্ছে। আর হেটারোলোগাস ক্রোমোজোমের ভিতর হওয়া মানে কি, দুইটা আলাদা ক্রোমোজোম। আলাদা ক্রোমোজোম মানে দে আর ইনভলভড ফর দা ট্রান্সলোকেশনের প্রভাবকগুলো কি? ট্রান্সলোকেশনটা তো তাহলে আমাদের জন্য ভালো না আর কি। অবশ্যই ভালো না। প্রভাবক বলতে কি বোঝাচ্ছেন? মানে কেন তাহলে ট্রান্সলোকেশনটা হয়? এটা র্যান্ডম ইভেন্ট, সোর্স অফ জেনেটিক ভেরিয়েশন। জেনেটিক ভেরিয়েশন সাপোজ কি কারণে তৈরি হয়, তার ভিতরে একটা ক্রসিং ওভার হতে পারে, একটা ট্রান্সলোকেশন হতে পারে। ট্রান্সলোকেশনটাকে আমরা বলি স্ট্রাকচার চেঞ্জ অফ ক্রোমোজোম। মানে ক্রোমোজোমের যে স্ট্রাকচার থাকে সেই স্ট্রাকচারটাই চেঞ্জ হয়ে যায়। সাপোজ তুমি ধরে এর উপরে স্যার তাহলে আমাদের কোনো কন্ট্রোলও নাই বা না 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 না, কন্ট্রোল নাই। দিস ইজ দ্য র্যান্ডম ইভেন্ট, কন্ট্রোল নাই তো, র্যান্ডম ইভেন্টস। ঠিক আছে? জি স্যার। কন্ট্রোল নাই, দিস ইজ র্যান্ডম ইভেন্টস। আচ্ছা, যদি ঠিক থাকে তাহলে আমরা সামনের দিকে যাই। এই যে টার্মস রিলেটেড টু মিয়োসিস শেষ, আমাদের টার্মস কি কি টার্মস লাগলো?
মিওসিস সেল ডিভিশন, মিওসিস মাইটোসিসের ক্ষেত্রে যেমন একটি ইন্টারফেস আছে, মিওসিসের ক্ষেত্রেও তেমনি একটি ইন্টারফেস আছে, দ্যাট মিন্স প্রিপারেটরি ইন্টারফেস কে আমরা বলি প্রিপারেটরি ফেজ। সেই প্রিপারেটরি ফেজে কি ঘটে, আমি খুব দ্রুত যাব এখন এই স্লাইডটা, কারণ তোমাদের সময় আর 2 মিনিট আছে, 2 মিনিটের মধ্যে আমি শেষ করে দেব। প্রিমিওটিক ইন্টারফেস, এখানে স্পোরোজেনাস সেলস গ্রাজুয়ালি বিকাম লুজ এন্ড অ্যারাউন্ড, মানে প্রিপারেটরি। প্রিমিওটিক ইন্টারফেস মানে হচ্ছে মিওসিসের সেল ডিভিশন যাওয়ার আগে এটি একটি প্রিপারেটরি ফেজ। তার মানে একটি সেল, সাপোজ থার্ড থেকে একটি মিওসিস ঘটবে একটি সেলে, রিপ্রোডাক্টিভ সেলে, সেই সেলটা প্রিপেয়ার করবে কিসের জন্য, যে নেক্সট মিওসিসের যে স্টেপগুলো আছে সেই স্টেপে যাওয়ার জন্য। এর জন্য সে নিজেকে লুজ করবে, নিজেকে রাউন্ড করবে, রাউন্ড শেপ হবে, সে ওয়াটার অ্যাবজর্ব করবে, বিভিন্ন রকম প্রিকারসর এনজাইম তৈরি করবে, বিভিন্ন রকম ম্যাটেরিয়ালস তৈরি করবে। তারপরে তোমার কি মানে আমার কথা হচ্ছে প্রিপারেশন। তুমি ধরো এখন তোমাকে যদি বলা হয় কালকে থেকে তোমার হল খোলা, তুমি আজকে কি করবা, মানে প্রিপারেশন নেবা কিছু, সেটি হচ্ছে ইন্টারফেস ফেজ। যে তুমি একটি ইভেন্টে যাওয়ার আগে, যেমন তুমি পরীক্ষা দিতে যাচ্ছ, পরীক্ষা দেওয়ার আগে তোমার একটা প্রিপারেশন আছে, তুমি কলম নিতে হবে, তোমার পেন্সিল নিতে হবে, তোমার ধরো ইরেজার নিতে হবে, তোমার খাতা নিতে হবে, তোমার আইডি কার্ড নিতে হবে। দিস ইজ ইন্টারফেস। মিওটিক ইন্টারফেস হচ্ছে সেম, যে ইন্টারফেস মিওসিসে ঢোকার পরে যে এনজাইম লাগবে, যে ম্যাটেরিয়ালস লাগবে, যে প্রিপারেশন লাগবে, সেই প্রিপারেশন গুলো এই প্রিমিওটিক ইন্টারফেসে একটি সেল তোমার কমপ্লিট করবে। কমপ্লিট করে পরবর্তীতে সে মিওসিস সেল ডিভিশনে যাবে। আচ্ছা, আমি এখানেই শেষ করতেছি, আজকে বেশি দূর যাইতে পারলাম না, 9:55। তোমাদের যদি এনি কোশ্চেন, প্লিজ, সময় নেই, যদি কারো কোনো কোশ্চেন থাকে এখানে তোমরা জিজ্ঞেস করতে পারো আর কি, না হলে আমরা ক্লাস শেষ করে দেবো। স্যার প্রোসেন্ট্রিক সিনাপসিসটা আরেকবার একটু বলতেন। প্রোসেন্ট্রিক মানে কি, তোমার ধরো একটি ক্রোমোজোমের তো সেন্ট্রোমিয়ার থাকে, সেন্ট্রোমিয়ার ছাড়া যে আর্ম থাকে, ক্রোমাটিড আর্ম থাকে। দেখো প্রোসেন্ট্রিক অর্থ হচ্ছে সেন্ট্রোমিয়ারের যে পোরশন, দেখো এখানে একটি ব্লক দেওয়া আছে, সেন্ট্রোমিয়ারের পোরশনটা কিন্তু কাছাকাছি আছে, আর টার্মিনাল পোরশন কিন্তু একটু ছড়াই আছে, এটিকে আমরা বলতেছি প্রোসেন্ট্রোমিয়ার। মানে এই জায়গায় অ্যাট্রাকশন ফোর্সটা, দুইটা ক্রোমোজোম আসলে জোড়া বাঁধবে কিসের জন্য, একটা অ্যাট্রাকশন, তাদের ভিতরে একটা অ্যাট্রাকশন থাকবে বিভিন্ন রকম প্রোটিনের মাধ্যমে। এই দুইটা ক্রোমোজোম যদি সেন্ট্রোমেরিক রিজিয়নে অ্যাট্রাকশন ফোর্সটা বেশি হয়, তাহলে সেই রিজিয়নটা তারা কাছাকাছি থাকবে, বাকি রিজিয়নটা একটু দূরে থাকবে, সেটাকে বলতেছি আমরা প্রোসেন্ট্রিক। আর টার্মিনাল মানে হচ্ছে সেন্ট্রোমিয়ারের ভিতরে অ্যাট্রাকশনটা কম হয়তো, বা টার্মিনাল যে আর্ম গুলো আছে সেগুলোর ভিতরে, দেখো সেকেন্ডটাতে দুইটা ব্লক দেওয়া আছে টার্মিনাল রিজনে, সেন্ট্রোমিয়ারের মাঝখানে একটু গ্যাপ আছে, বাকি জায়গায় কিন্তু জোড়া লেগে আছে, সেটাকে বলতেছি আমরা প্রো টার্মিনাল। আর র্যান্ডম মানে হচ্ছে যে কোনো জায়গা হইতে পারে, এটা সেন্ট্রোমিয়ার পজিশনও হইতে পারে, অথবা তোমার নরমাল ক্রোমোজোম আর্মের পজিশনও হইতে পারে। জোড়া লাগা মানে হচ্ছে দুইজনের সাথে জোড়া লাগা আছে, সেই জোড়াটা তোমার কোনো জায়গায় একটু বেশি, কোনো জায়গায় একটু লুজেন, সেই যে বেশি যে জায়গাটা সেটার উপর বেসিস করে বলা হয়েছে সেন্ট্রোমিয়ারের জায়গায় যদি অ্যাট্রাকশনটা বেশি থাকে তাকে আমরা প্রোসেন্ট্রিক বলছি।